নমস্কার, আমি কৌশিক চট্টোপাধ্যায়। কালি কলম ইজেল একটা ওয়েব ম্যাগ বার করবে, তো সেখানে আমার একটা পুরনো বক্তৃতা ওরা দিতে চাইছে। সেটা বোধহয় 2014 সাল হবে, যখন চেনা আধুলি একটা নাট্যোৎসব করেছিল হালি শহরে। সেখানে ওরা আমার থিয়েটার ভাবনা বা আমি কিভাবে থিয়েটারকে দেখি এটা নিয়ে একটা কথোপকথন ওরা চেয়েছিল। তো সেখানে কিছু কথা বলেছিলাম। আজ এতদিন পরে এসে মনে হলো কথাগুলো সবগুলোই ফেলে দেবার নয়, সব কথাগুলোই বাতিল হয়ে যায়নি, হয়তো কারো কাজে লাগতেও পারে, ভাবনা উস্কোবার কাজে। তাই ওদের অনুরোধে সেই বক্তৃতাটি পাঠ করে দিলাম। আজকে থাকছে কৌশিক চট্টোপাধ্যায়ের লেখা প্রবন্ধ থিয়েটার আমাকে আরেকটু বেছে নিতে বলে। উপস্থাপনা কৌশিক চট্টোপাধ্যায়। রবীন্দ্রনাথ অবলম্বনে আমরা একটা নাটক করি, নাটকটার নাম পরী। এই নাটকে রাজকুমার বারে বারে পরীকে ধরতে চায়, আর পরী ধরা দিয়েও দেয় না, দূরে চলে যায়। ঠিক তেমনি আমি থিয়েটারকে বারবার ধরতে চাই, আর সে ততবারই অন্য আর একটা মানে নিয়ে আমার কাছ থেকে দূরে চলে যায়। যতবারই সেই পাওয়াটা হয়ে ওঠে না, আর ততবারই নিজের কাছে নিজের প্রশ্ন ওঠে, কেন করছি থিয়েটার? কেন? হয়তো এর একটা সহজ উত্তর আছে, ভালো লাগে তাই করি, অনেকটা প্রেমের মতো। যদি বলি ওকে ভালোবাসো কেন, এর কোনো নির্দিষ্ট উত্তর হয় না। থিয়েটারও এমনই, আমি উত্তর খোঁজার চেষ্টা করি, হাতড়াই, উত্তর মেলে না, আমি আবারও অপ্রস্তুত হয়ে পড়ি। আপনারা বলতে পারেন এতখানি বয়স হয়েছে থিয়েটার বুঝতে পারোনি? না, সত্যিই পারিনি। না তো কেন? ধরুন 3 জন মাল্লা দেয় দূর পাল্লা, আমি যদি বলি এটা কি, আপনারা বলবেন এটা কবিতা। একটা ছবি এঁকে যদি বলি এটা কি, আপনারা বলবেন ছবি। একটা ভাস্কর্য মূর্তি দেখালে সবাই বলবে ভাস্কর্য। কিন্তু কি করলে বলবো থিয়েটার? এটা ছবি নয়, এটা ভাস্কর্য নয়, এটা কবিতা নয়, এটা থিয়েটার। এখন কিছু মানুষের সামনে কিছু মানুষ দাঁড়ায় থিয়েটারে, আমরা জানি, তাহলে কি থিয়েটার? আমরা বলি থিয়েটার জীবন্ত মাধ্যম, মানে জ্যান্ত মানুষের সামনে জ্যান্ত মানুষ দাঁড়ায়, ইত্যাদি ইত্যাদি। ব্রিগেডে নেতারা হাজার হাজার মানুষের সামনে দাঁড়ান, তাহলে কি এটাও থিয়েটার? মানে যেমন করে কবিতা চিনে নিতে পারি, ছবি চিনে নিতে পারি, তেমন করে ঠিক বুঝতে পারি না কোনটা থিয়েটার আর কোনটা থিয়েটার নয়, কোনটা শুধুই পারফরমেন্স আর কোনটা নিছক থিয়েটারের দিকেই যাচ্ছে। এই প্রশ্নটা ভাবাচ্ছে এখন। যে থিয়েটারের সঙ্গে এতগুলো বছর কাটালাম, তার কি সত্যিই কোনো ভাষা আছে? যেমন ছবির ভাষা, কবিতার ভাষা, গানের ভাষা, ঠিক তেমনি থিয়েটারের ভাষাটা কি? থিয়েটারের ভাষা নিয়ে অনেক বই লেখা হয়েছে, সব তো আর পড়ে উঠতে পারেনি। আর জ্ঞান অর্জনের জন্য তো উপযুক্ত আধারেরও প্রয়োজন হয়। আমি ঠিক ততটা যোগ্য হয়ে উঠতে পারিনি যাতে আমার ধারণাটা স্পষ্ট হয় এই হচ্ছে থিয়েটার। ধরো যাক একটা চাঁদনি রাত, নদী পার, গাছ, গাছের উপরে চাঁদের আলো। এটা যদি সিনেমাতে দেখানো হয় তবে একটা নদী খুঁজে বার করতে হবে, হ্যাঁ, একটা চাঁদ খুঁজে বার করা হবে। চাঁদ না থাকলে বৈদ্যুতিন আলো ব্যবহার করে চাঁদের আলো তৈরি করা হবে। একটা সত্যিকারের চাঁদই লাগবে, এছাড়া সম্ভব নয়। কারণ সিনেমার ভাষাটাই দাঁড়িয়ে আছে সে কতটা বাস্তবসম্মত হতে পারছে, কতটা স্বাভাবিক হতে পারছে তার উপরে। কিন্তু ধরুন যদি এটা থিয়েটার হয়, থিয়েটারের দৃশ্য হয়, মানে আমরা পরী নাটকে একটা চাঁদ দেখাই, মানে বেতের ডালার উপর কাপড় সেটে লাঠি দিয়ে চাঁদ দেখানো হয়,
আমরা একটা কাপড় টাঙালাম, কাপড়টা ধরে নড়ালাম, মনে হলো নদী। আমাদের একজন গাছ হয়ে দাঁড়ায়, তার কোমরে বাঁধা কাপড় দিয়ে তৈরি নদীটি। কাপড়টা দুধারে নড়তে থাকে, ওই নদীটা একটা দৃশ্যকল্প। তখন অসংখ্য দৃশ্যকল্পের জন্ম দেয়। সিনেমাতে সত্যিকারের চাঁদটাই দেখিয়ে দেওয়া হয়, কিন্তু থিয়েটার কোথাও আবরণ রাখে, ইশারা রাখে, একটা কল্পনার সুযোগ রাখে, যাতে তার ভিতরেই আরো অনেক কল্পনাকে বুনে নেওয়া যায়। আর তখন চলমান দৃশ্যকল্পের জন্ম হয়। হয়তো কোনো দর্শকের তখন মনে পড়ে তার নিজের দেখা নেতার হাটে দেখা কোনো চাঁদের কথা, কারোর মনে পড়ে ডুলুং নদীর পাশে বসে দেখা চাঁদের কথা, কারো হয়তো গঙ্গার কথাও মনে পড়তে পারে। একটা বই পড়ছিলাম, ইনভিজিবল অ্যাক্টর, তাতে আরো অনেক কথার মধ্যে মধ্যে লেখক বলছিলেন অভিনয় মানে হচ্ছে নিজেকে লুকিয়ে রাখা। এখন এতদিন তো জেনে এসেছি অভিনেতার কাজই হচ্ছে নিজেকে প্রকাশ করা, কিন্তু এখানে লেখক বলছেন উল্টোটা। তিনি বলছেন অভিনেতা নিজেকে প্রকাশ না করে নিজেকে লুকিয়ে রেখে যা ঘটা বা দর্শকের সাথে তার যে দেওয়া নেওয়া শুরু হয়, সেইখান থেকেই দর্শকও সৃষ্টি করতে শুরু করেন। এখন এই যে কথাগুলো হলো, তারপরে আমার মনে হয় সত্যি সত্যি কি আমি এইভাবে থিয়েটার করতে পারছি, নাকি আবর্জনা জমাচ্ছি প্রতিদিন? না পাওয়াকে ছোঁয়ার বাসনা জেগে উঠছে প্রতিদিন আমার চেনা জগতের বাইরের যে খোঁজ, সেটা যদি থিয়েটার না দেয়, তাহলে থিয়েটারই বা কি, শিল্পই বা কি বা তার প্রয়োজন আমার জীবনে? শিল্পের কাছে কি চাই আমরা? আমাদের চারপাশে যা ঘটছে আর তাতে আমাদের চেতনায় যে উদ্দীপনা তৈরি হয়, তার প্রকাশ ঘটে শিল্পে। সর্বক্ষণ আমাদের ভেতরে যা ঘটে তাই কি প্রকাশ করি আমরা, নাকি শিল্প আড়াল করতে চাই? জীবনের জন্য কি এই আড়ালটাও জরুরি? আমার সবকিছুই কি সকলকে দিয়ে দেবার, নাকি ঢেকে রাখারও থাকে কিছু? নাকি ওই আমি প্রকাশ করব না ঢেকে রাখবো আমি বুঝতে পারি না, আমার সেই অপ্রস্তুত অবস্থাটাই প্রকাশ করার? আমরা কি শুধু মুখ দেখাবো? শিল্প আসলে জীবনের রং, রূপ, রস প্রকাশ করে। আর তখনই প্রশ্ন আসে, জীবন কি তাহলে? জীবনেরই প্রকাশ যদি হয় শিল্প, তাহলে জীবন কি? এখন এই যে বুকের মধ্যে হাত দিলে অনন্ত ধুকফুক 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 করে যাচ্ছে, প্রাণ আছে, আছে প্রাণ, এটাই কি জীবন? এখন আবার টিভিতে বলছে খবরই জীবন, নাকি অন্তবিহীন পথ চলাই জীবন? আর বাদল সরকার লিখবেন সেই অমোঘ একটা লাইন, তীর্থ নয় তীর্থ পথ আমাদের, শুধু চলারই সাধনা শুধু। লক্ষ্য কি জানি না, সে কি সম্ভব? কোথায় পৌঁছতে হবে তার বাসনা যদি না জাগে? আবার জিন্দেগি প্যার কা গীত হ্যায়। এখন জীবন মানে কি শুধুই পেয়ার? পেয়ারের বাইরেও তো আরো কিছু থাকে জীবনে নাকি? তাহলে জীবনে যে ভালোবাসা আছে সেটাই দেখাবার। জীবনে তো শত্রুতাও আছে, মৃত্যুও আছে। তোমাকে ছাড়া চলে না আমার, এটা জীবন। আবার তোমাকে ছাড়াও চলে, এটাও জীবন। আবার প্রতিদিন যে মানুষ ক্ষমতার কাছে, শোষণের কাছে হেরে যাচ্ছে, সেইটাও জীবন। তাহলে কি সেই হেরে যাওয়াটা কথা বলাটাই আমার শিল্পের কাজ? আমার বলার কথা সেইটাই। অনেকে বলেন আদিবাসীরা আমাদের থেকে খারাপ আছেন, তাদের দারিদ্র্য অনেক বেশি, তাদের ঘরে চাল নেই, ঠিক, কিন্তু তাদের প্রত্যেকের ঘরে রং আছে। আপনি গিয়ে দেখবেন যে তারা তাদের ঘরকে কিন্তু চিত্রিত করেন, এমন সুন্দর করে দেওয়াল নিকোন, উঠোন নিকোন, তারপর দেয়ালে ছবি আঁকেন।
অভাব আছে, তার সঙ্গে ছবিও আছে। এখন তাদের থেকে তো ভালো থাকি আমরা, আমাদের দুমুঠো ভাত আছে, রাত্রিবেলা মাথার বালিশ আছে। আদিবাসীদের থেকে আমরা অনেক নিরাপদ। কই, আমরা তো আমাদের ঘর রাঙাইনি কখনো। আমরা কি ভেবেছিলাম যে আমাদের দেওয়ালগুলো চিত্রিত করা দরকার, যেমন ভেবেছিলেন আদিবাসীরা? মানুষ যখন প্রথম জল খাওয়ার জন্য পাত্র বানিয়েছিল, সে পাত্রে একটা নকশাও তুলেছিল। এখন নকশা করা পাত্রে জল খায় আর নকশা ছাড়া পাত্রে জল খায়, কি এসে যায়? চেষ্টা তো মিটবেই। তাহলে শিল্প কি? আমার যতটুকু প্রয়োজন, যতটুকু ক্ষমতা, তা দিয়েই সুন্দর কথা বলবো, সুন্দরের কথা বলবো, এটাই শিল্প। এখন আমরা সবাই জানি যে থিয়েটারকে বাস্তবসম্মত হয়ে উঠতে হয়। আর তখনই প্রশ্ন উঠে পড়ে, বাস্তব কি? মানে কোথায় এসে বাস্তব শেষ হয়ে যায় আর সেখান থেকে বাস্তবহীনতা জন্ম নেয়? আমার চারপাশে যা ঘটে চলেছে তাই বাস্তব। এখন থিয়েটারকে যদি বাস্তবসম্মত ভাবে প্রকাশ করতে হয়, তাহলে চারপাশে যা ঘটছে তা দেখানোই বাস্তব। দেখুন, একজন হয়তো খুব ভালো গালাগালি করতে পারে, কিংবা দাঙ্গার সময় যে বিভৎস সব দৃশ্য আমরা দেখেছি, কিভাবে মানুষকে মানুষ হত্যা করছে, কি নিষ্ঠুরতা, আজও দেখে চলি। এই সব দেখানোই, মানে এই কমেন্টারি করাটাই থিয়েটারের কাজ। মানে চারপাশে যা যা ঘটছে, যা যা নিষ্ঠুরতা ঘটছে, সেটাকেই মঞ্চে দেখিয়ে দিলাম, সেটাই কাজ থিয়েটার। সুদানের দুর্ভিক্ষের একটা ছবি তুলেছিলেন কেভিন কার্টার। আপনারা অনেকেই দেখেছেন সেই ছবিটা, আমি জানি, বিখ্যাত ছবি। একটা বাচ্চা যার উঠে দাঁড়াবার ক্ষমতা নেই, এতটাই দুর্বল সে, মাথাটা প্রকাণ্ড বড়, আর সেই বড় মাথা নিয়ে মাটিতে পড়ে আছে বাচ্চাটা, অনাহারে মৃত্যু পথযাত্রী সে। কেভিন কার্টারের বিমান সেখানে থেমেছে অল্প সময়ের জন্য, বিমান উড়ে যাবে এক্ষুনি, হাতে সময় কম, ক্যামেরা তাক করলেন কেভিন, আর ঠিক সেই মুহূর্তে ফ্রেমের মধ্যে বাচ্চাটার পেছনে এসে বসলো একটা শকুন। ছবিটা তোলা হয়ে যায়, আমরা ফ্রেমে দেখি অসহায় শিশু, মৃত্যু পথযাত্রী, আর তার পিছনে ওত পেতে বসে শকুন অপেক্ষা করছে কখন বাচ্চাটা মারা যাবে। ছবিটা কিছুদিন পরে প্রকাশ হয়, আর সঙ্গে সঙ্গে সারা বিশ্বে তোলপাড় পড়ে যায়। সারা পৃথিবী আড়াআড়ি দুভাগে ভাগ হয়ে যায়। একদল বলেন এই ছবিটাই সেই ছবি যা দেখালো আমাদের সভ্যতা আসলে কি, আর একদল বললেন কেভিন কার্টার ছবি তুললেন তখন, বাচ্চাটাকে তুলে নিয়ে এলেন না, শকুনটাকে তাড়ালেন না, তার তো প্রথম কাজ ছিল ক্যামেরা বন্ধ করে বাচ্চাটাকে বাঁচানো। এখন ঠিক এইরকম অবস্থায় একজন শিল্পী কি করবেন? তিনি কি তার কর্তব্য পালন করে ছবি তুলবেন, পৃথিবীকে দেখাবেন, নাকি তিনি অ্যাক্টিভিস্ট হয়ে উঠবেন, বাচ্চাটাকে তুলে আনবেন? আমি সত্যিই জানি না, মানে আমার কাছে কোনো সহজ উত্তর নেই। কেভিন কার্টার ওই ছবিটার জন্য পুলিৎজার পুরস্কার পান, এই খবর আমি জানি, আর সঙ্গে এও জানি তারপর কেভিন কার্টার আত্মহত্যা করেন। সাধারণভাবে নয়, ভয়ঙ্কর ভাবে নিজেকে শেষ করেন কেভিন। তার গাড়ির এক্সস্ট পাইপ মুখে ঢুকিয়ে দিয়ে ইঞ্জিন চালিয়ে দেন। প্রচুর পরিমাণে কার্বন মনোক্সাইড গ্যাস শরীরে ঢুকতে থাকে, আর ওই অবস্থায় মারা যান তিনি। কি হয়েছিল তার মনে? ওই বাচ্চাটার স্মৃতি কি তাকে তাড়া করে বেড়াচ্ছিল? কোনো অপরাধ বোধ? আমরা জানি না। একজন শিল্পী যদি ফটোগ্রাফার হন, তিনি কোন বাস্তবকে তুলে ধরবেন,
কোন বাস্তবের ছবি দেখাবেন বা দেখাবেন না? কেভিন কার্টারের কি উচিত ছিল ওই বাস্তব থেকে পৃথিবীকে দূরে রাখার, ওই ছবিটা না তোলার, ওই ছবিটা পৃথিবীকে না দেখাবার? কিন্তু যে দেখায় সে বড় ক্ষরণে মরে যায়। আমরা তর্ক করি, বিতর্ক করি, দেখে দিই ও খারাপ ও ভালো, আর কেভিন কার্টারকে মরে যেতে হয়। কবি শঙ্খ ঘোষের কবিতা মনে পড়ে আমার, ওকে আরো প্রৌঢ় করে দাও, ওকে আরো প্রৌঢ় করে দাও, না হলে এই পৃথিবী ওকে সইতে পারবে না। ওকে একটু মাতাল করে দাও, না হলে এই পৃথিবীকে ও সইতে পারবে না। আর এখান থেকেই আমার প্রশ্ন উঠে পড়ে, শিল্প তবে কি? শিল্প কি আমার প্রকাশ, নাকি শিল্প আমার বর্ম? অজিতেশ বলেন, শিল্প বাস্তবের থেকে অনেক দূরের এবং কাছের। এবং সেই হিসেবটা কতটা দূরের আর কতটা কাছের সেটা কখনোই লিখে দেওয়া যায় না। একটা প্রবাদ আছে, কবি জানেন কোথায় জল আছে। আমরা কি সেই জলের খোঁজ দিতে পারি? সারাদিনের পরিশ্রমের পর যে ক্লান্ত মানুষ, হেরে যাওয়া মানুষ আমাদের সামনে এসে বসেন, আবার নিঃস্ব, ভেঙে যাওয়া, হেরে যাওয়া কোনো ধনী মানুষও যখন এসে বসেন, তখন কি দুজনকে সমানভাবে লালন দিতে পারি আমরা? আমার থিয়েটার কি দুজনকেই আশ্রয় দিতে পারে? তাহলে শিল্পকে বাস্তব হতে হবে, বাস্তবের থেকে কাছের হতে হবে, আবার বাস্তবের থেকে দূরের হতে হবে। তাকে শিল্প সম্মত হতে হবে, আর এমন হতে হবে যা দেখে আমি আনন্দ পাই। এখন কেউ যদি আমাকে একটু আনন্দ দেন, কেউ যদি আমাকে একটু হাসান, কেউ একটু গান শোনান, কেউ একটু মাথায় হাত বুলিয়ে দেন, আর যদি থিয়েটারের মাধ্যমে সেটা করেন, তখন সেই থিয়েটারটাই বোধহয় এই পরিপ্রেক্ষিতে কাজের হতে পারে, একটু আশ্রয়ের মতো হতে পারে, একটু দম নেবার মতো হতে পারে। কিন্তু এই থিয়েটারটা নির্মাণ করতে গেলে যে নির্মোহ দৃষ্টি লাগে, রক্তাক্ত হতে হয়, সেই পথে তো আমরা হাঁটি না। আমরা নিরাপদ থেকে থিয়েটার করে যাই। এখন থিয়েটার করব যদি এটা আমার নিজের সিদ্ধান্ত হয়, তাহলে আরেকটু গভীরে গিয়ে ভাবি না কেন? এখন সারা দেশের মানুষকে জাগানোর জন্য থিয়েটার করতে এসেছি, এত বড় কথা বলতে পারার মতো সাহস আমার নেই। আমি থিয়েটার করি নিজেকে জাগিয়ে রাখবার জন্য। আমি নিজেকে ঘুম পাড়ানোর হাত থেকে বাঁচানোর জন্য থিয়েটারে এসেছি। আর সেই সব আদান প্রদানে কোনো দর্শকের ঘুম যদি ভেঙে গেল তো গেল। রতন থিয়াম লিখছেন, আমি নিজের জন্য থিয়েটার করি। এখন এই কথাটা খুব ভুল ধারণা তৈরি করতে পারে। সবাই তখন বলতে আরম্ভ করবে, শুধু আপনার ভালো লাগা, আর সব মানুষ বাদ, শুধু নিজের, একই ইত্যাদি ইত্যাদি। কিন্তু রতন থিয়ামি আবার বলছেন, আমি দর্শকদের সেইটাই দিতে পারি যা আমার শ্রেষ্ঠ। যাতে আমার নিজেরই বিশ্বাস নেই, সেটা আমি দিনের পর দিন বলে যাব কি করে? তাই আমার ভেতরে একটা শ্রেষ্ঠত্বের খোঁজ লাগে। হ্যাঁ, অপ্রস্তুত হয়েই খোঁজের চেষ্টা, সবটা না পারা দিয়েই চেষ্টা। আর তখন প্রতিদিন যে হতাশার সাগরে ডুবে যায়, প্রতিদিন যে একলা হতে থাকি আমি, সেই আমিকে আর আমার মতো আর সব মানুষকে একটু লম্বা করে দিতে পারে থিয়েটার। আমার জীবনটা তো শুধু কৃমির জীবন নয়,
শুধু ফেলে দেবার জীবন নয়, আমার জীবনটা হয়তো কিছু পারবারও, একটু একটু করে পাল্টে পাল্টে যাওয়ারও। একজন খুব ভালো লিখেছিলেন, যদি তুমি নাচতে না দাও আমি তোমার বিপ্লবের অংশ হব না। চারপাশে যা চলছে তা মেনে নেওয়া নয়, কিন্তু একটা শিল্পকর্ম প্রতিদিন এত প্রাণ এনে দেয়, এত প্রাণে ভরে দেয় আমাকে, যাতে আমি একটা লাগাতার প্রতিরোধ চালিয়ে যেতে পারি। এই প্রতিরোধ কার বিরুদ্ধে? কখনো তা সমাজের বিরুদ্ধে, কখনো রাষ্ট্রের বিরুদ্ধে, আর কখনো আমি আমার বিরুদ্ধে। আর তখনই মনে হয়, যে নিজেকে রক্তাক্ত করতে ভয় পায় সে যেন থিয়েটারে না আসে। এখন থিয়েটার এমন একটা কাণ্ড, যেটা করতে গেলে, যার চর্চা করতে গেলে আপনাকে মনঃসংযোগ করতেই হবে, আপনাকে মন দিতে শিখতে হবে। আর চারপাশে সবকিছু বলছে মন দিও না, মন দিও না, এই চ্যানেল থেকে ওই চ্যানেল সরিয়ে দেয় সারাক্ষণ, আর আমি বলছি এই আমি মন দিয়ে বসলাম। ওরা বলছে স্থির থেকো না, স্থির থেকো না, আর আমি বলছি এই আমি স্থির হলাম। ওরা বলছে চুপ থেকো না, চুপ থেকো না, আমি বলছি এই আমি চুপ করলাম। আর চুপ করেই আমি ভাবতে শুরু করলাম। আর তখনই আমার মনে হয়, এই যে থিয়েটারকে রাষ্ট্র কোনো গুরুত্ব দেয় না, দয়া দাক্ষিণ্য করে, শুধু ফিল্ম উৎসবের উদ্বোধনে কত কোটি টাকা খরচা হয়, তার জন্য দরাজ হাত রাষ্ট্র। আর থিয়েটারের জন্য একটু একটু ভিক্ষের অন্ন, একটু ভিক্ষের বাজেট, তার জন্য কোনো পলিসি নেই সারা দেশ জুড়ে। এটা কেন? সেটা কি থিয়েটারের জোর আছে বলে, না জোর নেই বলে? আমার কেমন মনে হতে থাকে, আসলে ওরাও জানে সত্যি থিয়েটারের একটা প্রবল শক্তি আছে। আমি কিছুদিন আগে রতন থিয়ামের ম্যাকবেথ দেখি, তাই মুগ্ধ হয়ে ভাবি মানুষের সক্ষমতা কোথায় পৌঁছতে পারে, কি পারে মানুষ। এখন মানুষ কি পারে এটা দেখার আর দেখাবার জন্যই আমার থিয়েটার। আমি তাই বিশ্বাস করছি এখন, মানুষ কি পারে না তা দেখাবার জন্য নয়, মানুষ কতটা ছাপিয়ে উঠতে পারে নিজেকে, একসাথে দলবদ্ধ হয়ে নিজেকে অতিক্রম করার যে আনন্দ, জয় করবার যে আনন্দ, সে জয়, যে জয় ভবিষ্যতের স্বপ্ন দেখায়, এই রকম করে একসাথে বাঁচবো, তার জন্য থিয়েটার। ম্যাকবেথ আর লেডি ম্যাকবেথ ক্ষমতার নেশায় দুজনেই যখন পাগলের মতো হয়ে যায়, একের পর এক হত্যা করতে করতে ক্লান্ত বিধ্বস্ত হতে থাকে, তখন নীল আলোর মধ্যে কয়েকটা হুইল চেয়ার নিয়ে সাদা পোশাকের নার্সরা ঢুকে যায় মঞ্চে। আর দুম করে সেই সময়ের ম্যাকবেথ লাফিয়ে পড়ে আজকের সময়ে। ম্যাকবেথ আর লেডি ম্যাকবেথকে ওই হুইল চেয়ারে তুলে নিয়ে চলে যাওয়া হয়। ওদের চিকিৎসা দরকার। ওদের নিয়ে নার্সরা চলে যায়, আর শেষমেশ নাটক মেনেই ম্যাকবেথ মরে। আর ম্যাকবেথের ছিন্ন অংশগুলো, তার ছেঁড়া কাপড়ের টুকরো, তার শরীরের বসনের টুকরো, তার তরোয়ালের খাপ পড়ে থাকে মঞ্চ জুড়ে। আর থিয়াম শেষ করেন এইভাবে যে ভোর হচ্ছে, কয়েকজন ঝাড়ুদার ঢোকে, তারা পাখির ডাকের মতো মণিপুরি ভাষায় কি অদ্ভুত গান গায়, শান্ত একটা গান। আর গান গাইতে গাইতে তারা মঞ্চটা ঝাঁট দিতে থাকে, কাপড়ের টুকরোগুলো সরিয়ে সরিয়ে নিতে থাকে, যেন তারা বলে যান ম্যাকবেথ থাকে না, থাকে না ম্যাকবেথ, থাকে মানুষ, থাকে ওই ঝাঁট দিয়ে সরিয়ে ফেলাটা। যা কিছু খারাপ তাই নিয়ে অত কথাও না, চলো গান গাই। আর গান গাইতে গাইতে অন্য একটা স্পন্দনে, তালে, ছন্দে জীবনকে ভরে তুলি চলো। আমাদের শাস্ত্রে কবিকে বলা হয় দ্রষ্টা, যিনি অনেক দূর পর্যন্ত দেখতে পান। আর সেই জন্যই তো মানুষ তার কাছে যায়,
জীবনের রহস্য জানতে। সম্প্রতি পিটার ব্রুক বলেছেন, কেন থিয়েটার, এর উত্তর আমি অনেক খুঁজেছি। সবশেষে ভরতের নাট্যশাস্ত্র থেকে 3টে কথা আমার খুব মনে ধরেছে। ব্যক্তি, সমাজ, রাষ্ট্র, এদের মধ্যে যে দুর্গেয় রহস্য, সম্পর্কের যে দুর্গেয় রহস্য, সেই রহস্যকে যেন প্রকাশ করে থিয়েটার। শুধু ব্যক্তি সমাজ নয়, আমাকে ঘিরে যে পৃথিবী, তার উপরে মহাকাশ, এই বিশ্ব চরাচর, এই সবটা মিলে যে বড় একটা জগৎ, তার রহস্যকেও যেন প্রকাশ করে থিয়েটার। আর শেষ কথাটা পিটার ব্রুক বলেন, আমার থিয়েটারে এসে যেন একজন মাতাল শান্ত হয়ে যান। থিয়েটারের কাছে কোথাও বোধহয় এটাই প্রত্যাশা, যে আমাদের জীবনে ফিরিয়ে দিক প্রতিদিন থিয়েটার, যাতে কালকের লড়াইটা আমরা আরেকটু দম নিয়ে লড়ে নিতে পারি।